রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় কি মনে করেন সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল? না হলে তার হেরে যাওয়া কেন্দ্রের সংখ্যালঘু বুথে তৃণমূলের ঝুলিতে মাত্র 5টি ভোট কেন? এই অভিযোগ করেন কিভাবে? আজব অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পরাজিত প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। দল আর রাজ্যের শাসনে নেই, বিজেপির কাছে চুরমার হয়ে গিয়েছে 15 বছরের তৃণমূল দুর্গ। কিন্তু এই হার অনেক নেতাই যেন মেনে নিতে পারছেন না, তাই ছুটছেন আদালতের দুয়ারে রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। ভোট গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। রাজারহাট নিউ টাউনে পুনর্গণনার দাবিও জানিয়েছেন। বিজেপির পীযূষ কানুরিয়ার কাছে 316 ভোটে হেরেছেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। হাইকোর্টে করা মামলায় তার অভিযোগ, ভোট গণনায় কারচুপি হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত একটি বুথে মাত্র 5টি ভোট পেয়েছে তৃণমূল। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। কাউন্টিং এ মেরে ধরে বের করে দিয়ে বলতে পারেন যে একদম রাষ্ট্রীয় সন্ত্রাস। আমার আদালতের কাছে বিচারাধীন, মানুষের রায় রিফ্লেকশন যেন বিষয়টা আসে, এটার জন্য আমি আবেদন করছি। আবার চাইছি আমি চাইছি আদালতের তত্ত্বাবধানে রাজারহাট নিউ টাউনে আমি মিনিমাম 20,000 বেশি ভোটে আমি জিতেছি। প্রায় 95-এ তার বেশি ভোট হচ্ছে সেখানে সংখ্যালঘু ভোট। সেই রকম বুথে যে ন্যারেটিভে ভোট হয়েছে এবছর, সেই ন্যারেটিভে তিনি কি করে মাত্র 5টা ভোট পান এবং সেখানে কি করে হিউজ ভোট পায় বিজেপি, এই প্রশ্ন তিনি তুলেছেন মামলায়। এবং তার পরিষ্কার অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি, তাই তাকে এখানে তার জয়টাকেই কার্যত পরাজয় হিসেবে দেখানো হয়েছে। সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল, তাপস চট্টোপাধ্যায় কি তাই মনে করেন? সংখ্যালঘুরা কি নিজেদের পছন্দ মতো অন্য কোনো দলে ভোট দিতে পারেন না? সংখ্যালঘু এলাকার সিংহভাগ ভোট তৃণমূলই পাবে এমন কি কোথাও লেখা ছিল? সংখ্যালঘু ভোট অন্য দলে গেলে তা কি অস্বাভাবিক? ঘাসফুল শিবিরের নেতারা কি সংখ্যালঘু ভোটকে এতদিন তৃণমূলের সম্পত্তি ভাবতেন? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা দীর্ঘদিন ধরে মনে করেছে যে তারা একটা কমিউনিটির মালিক হয়ে গেছে। সেই কমিউনিটি ডান দিক যাবে না বাঁ দিক যাবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবে, এটা হতে পারে না। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস মাইনরিটিদের গোলাম হিসাবে ট্রিট করেছে, মনে করতে যে তারা মাইনরিটিদের নিয়ন্ত্রণ করবে। কোনো কমিউনিটিকে বারবার করে ছোট করে দেখা, ইনফিরিয়ার করানো, এটা আলটিমেটলি মাইনরিটিদেরকে সব থেকে বেশি ক্ষতি করেছে। এই বিজেপি এসে গেল, মুসলমানদের সর্বনাশ করে দিল, এই যে আতঙ্কটা দিদি তৈরি করেছিলেন, তার ফসল তিনি 15 বছর পেয়েছেন। কিন্তু অবশেষে মানুষ বুঝেছে পুরোটা ভণ্ডামি, মুক্তি চাই। মুসলমান সমাজ তৃণমূলকে ভয়ে চেয়েছিলাম, উপায় ছিল না আমাদের, এই ভয় মুক্তি ঘটেছে। ফলে কোনো ভোট কারো পৈতৃক সম্পত্তি হয় না। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। রাজ্যে পালা বদলের পর দুর্নীতি বিরোধী অভিযান চলছে, আর এই দুর্নীতি বিরোধী অভিযানে আমরা কি দেখছি? তৃণমূলের একাধিক নেতা গ্রেফতার হচ্ছেন, প্রাক্তন বিধায়ক গ্রেফতার হচ্ছেন। আর এই আবহের মধ্যেই কলকাতায় ঠিকানাহীন তৃণমূল, ঠিকই শুনছেন, কলকাতা থেকে উঠে গেল তৃণমূলের অফিস। খালি করে দেওয়া হচ্ছে তৃণমূলের সদর দফতর, খালি করা হচ্ছে ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবন। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুদীপ্ত থেকে একবার জানবো। সুদীপ্ত, তৃণমূল ভবনের খালি করার প্রসেস কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? একদমই প্রিয়াঙ্কা, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক মহাকর্ষীয় বল, তা থেকে যেরকম পরিষদীয় দল ভেঙে গিয়েছে, সংসদীয় দল ভেঙে গিয়েছে, ঠিক এবার যেটা দেখা যাচ্ছে একদম কলকাতা থেকে ঠিকানাও সরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাইপাসের ধারে। মেট্রোপলিটনের যে অফিস ছিল তৃণমূল কংগ্রেসের, যে অস্থায়ী অফিস ছিল, যার মালিক ছিলেন মনোতোষ সাহা ওরফে মন্টু, সেই অফিস খালি করে দিতে বলা হয়েছে এবং এক এক করে সরে যাচ্ছে তৃণমূলের যাবতীয় জিনিসপত্র, ব্যানার থেকে আরম্ভ করে চেয়ার, দেখা যাচ্ছে সবুজ চেয়ার, এই সমস্ত কিছু দেখো গুছিয়ে রাখা হয়েছে এবং সমস্ত কিছুই কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। দেখা যাচ্ছে প্রচুর কর্মী তারা কিন্তু এসেছেন ইতিমধ্যে এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখা যাচ্ছে তারা এখানে কাজ করছেন এবং যে ব্যানার, সেই ব্যানার কিন্তু নিচের দিকে খুলে দেওয়া হয়েছে। যে কনফারেন্স রুম ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে করে সরিয়ে দেওয়া হচ্ছে। একবার কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে যারা এখানে কাজ করছেন এবং তারা যেটা বলছিলেন যে একদম সকাল থেকেই মনোতোষ সাহা যেমনটা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী কাজ হচ্ছে। কী কী কাজ হচ্ছে এখানে? মূলত আমি কাজ করছি রংটা, এখানে রং হবে আউটসাইড, সে রং করতে এসেছি। আর বাকি সব আমার টিম আছে আরও 3 জন। টিম কী কী কাজ?
আমার টিমটা মূলত রঙের কাজ করি আমি। মানে কি এই যে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় এখানে ছিল সমস্ত কিছুই তার মানে কি তারা সরে যাচ্ছে এক এক করে? দেখুন, এত তো আমি জানি না, আমাকে যেটুকু মনোতোষবাবু কি বলেছেন? আমাকে বাইরে থেকে রং করতে বলেছেন, নতুন করে রং হবে। তার আগে সমস্ত কিছু খুলে দেওয়া? এইটা তার আগে খুলেছেন ওই ওই পাশে দাদা আছে, উনি দায়িত্বে আছেন। শুধু রঙের? আমার শুধু রঙের দায়িত্বে আছে। যিনি, আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন মোল্লা। আনোয়ার হোসেন যেমনটা বলছেন যে তিনি এখানে রঙের কাজ করবেন, অর্থাৎ নতুন করে রঙের কাজ হবে, ঠিক একইভাবে আরও একজন এখানে কাজ করছেন। কি কি কাজ হচ্ছে? আমরা ফার্নিচারের কাজ করি। কি কি বলা হলো আপনাকে? কি বলা হয়েছে? আমাদের এগুলো সব যা ছিল, টেবিল, চেয়ার, পার্টিশন, এগুলো খোলার কথা বলা হয়েছিল। সব খুলে নিয়ে যাচ্ছে? ব্যানারগুলোও তো খোলা হবে? হ্যাঁ, খোলা দায়িত্ব দেওয়া হয়েছে সব। আজই কি সব একদম সাফ? হ্যাঁ, যতটা খোলা যায় চেষ্টা করা হচ্ছে। কতদিন ধরে কাজ চলছে? কাল থেকে কাজ হচ্ছে। আর কতদিন টাইম? হ্যাঁ, 1-2 দিন তো লাগবেই কাজ। দেখো, আরও 1-2 দিন টাইম লাগবে, এমনটাই একজন কর্মী তিনি বলছেন যে যা যাবতীয় জিনিসপত্র রয়েছে, সামনের দিকে যা ব্যানার রয়েছে এবং যাবতীয় যা তৃণমূল কংগ্রেসের ট্যাগলাইন বা তৃণমূল কংগ্রেসের যা যে লোগো এবং সমস্ত কিছু যা জিনিসপত্র, চেয়ার, টেবিল, এই সমস্ত কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এমনটাই কিন্তু এই যে গোটা যে ভবন, সেই ভবনের যিনি মালিক মনোতোষ সাহা ওরফে মন্টুবাবু, তার কথা মতোই কিন্তু তারা কাজ করতে এসেছেন। আর বেশ, মনোতোষ সাহা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। রোগটা ছিল 3 আর 4 দুটো ছেড়ে দিয়েছে। আর আমাদের এই পোর্শনটা কালকে ছেড়ে দিব, মালপত্র নিচে রেখেছে দেবে, ওরা নিয়ে যাবে, শোনা হয়েছে। আর যেটা বলেছে আমাকে 5 দিনের টাইম দিয়েছিল, তারপরে তো 1 মাস হয়ে এলো, প্রায় 1.5 মাস হয়ে 1.5 মাস বাকি আছে। হলে ওরা যে বলেছে 4th and 3rd, 4th। তৃণমূলকে বাড়ি খালি করার নোটিশ দেয় বাড়িওয়ালা। এবার মেট্রোপলিটন অফিস খালি করছে তৃণমূল। শুরু হয়েছে তৃণমূল ভবন খালি করার সেই কাজ। মানুষের অভিশাপের পরিণাম, খোঁচা দিলীপ ঘোষের। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিশ্চয় হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনো দুজনই আছেন, বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে। কটাক্ষ অগ্নিমিত্রা পালের। যে দল নেই, যে দলের কোনো এক্সিস্টেন্ট নেই, যারা ইতিহাসের পাতায় চলে গেছে, তাদেরকে নিয়ে কথা বলা বা সময় নষ্ট করা আমার মনে হয় না উচিত। আমরা ভেবেছিলাম, আমরা বলেওছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় বলতেন যে তৃণমূল চলে গেছে, তৃণমূল নেই, তৃণমূল থাকবে না, কিন্তু সেটা এত তাড়াতাড়ি যে হবে 1 মাসের মধ্যেই, আমরা সেটা ভাবতে পারিনি। আমরা সবসময় তো একটা স্ট্রং বিরোধী পক্ষ চেয়েছি, আজও চাইছি। সেটা যারাই থাকুক, এক্স তৃণমূল থাকুক, অরিজিনাল তৃণমূল থাকুক, স্ট্রং বিরোধী থাকাটা খুব দরকার। তাই আমরা সেটাই চাইবো, যারাই হোক না কেন, এ টিম, বি টিম, সি টিম, সমালোচনাটা স্ট্রং হোক। তিনি পরাজিত, পরপর 2টি বিধানসভা ভোটে হেরেছেন, তারপরও হার মানতে নারাজ। 21-এর পর 26-ও হারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সাফল্যের গল্প পড়ে কোনো লাভ নেই, তাতে শুধু বাণী থাকে। ব্যর্থতার গল্প পড়া উচিত, সেখান থেকে সাফল্যের পথের খোঁজ মিলতে পারে। কিন্তু ব্যর্থতার গল্প পড়তে হলে তো আগে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। হেরে গিয়েছি সেটা তো আগে মানতে হবে। অনেকে যা মানতে পারেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। পরপর 2বার বিধানসভা ভোটে হেরেছেন। 2021-এ নন্দীগ্রামে, 2026-এ ভবানীপুরে। এবার তাঁর দলও হেরেছে গোহারা, ক্ষমতাও হারিয়েছেন, কিন্তু তিনি তার হার মেনে নিতে নারাজ। তাই ভোটের ফল চ্যালেঞ্জ করে ফের আদালতে। ভোটের ফল বেরোনোর প্রায় 1.5 মাস পরে 21-এ নন্দীগ্রামে হারার পর সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা। সেই মামলার ফয়সলা এখনো হয়নি। এরই মধ্যে 26-এ ভবানীপুরেও হার। এবার গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা। একই প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে 2বার 2 কেন্দ্রে হার।
ভারী হার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে। এ এক বেনজির ঘটনা। মামলা ফাইল করতে এসেছিলেন তিনি? 2011 সালে পরাজয় নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো হারটাই স্বীকার করেননি। আমরা তো হারিনি, we didn't lose the election. It is their forceful attempt to defeat us. অনেকেরই প্রশ্ন, হার স্বীকার না করলে হার থেকে শিক্ষা নেবেন কিভাবে? জয়ের মধ্যে আনন্দ আছে, হারে গ্লানি। কিন্তু হার অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যদি কেউ শিখতে চায়। 1996 সংখ্যার অভাবে 13 দিনেই রণভঙ্গ দিতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। লোকসভার অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, হার মেনে নিয়েছিলেন। हार मेने निए देन हुंकार, से एक इतिहास। मानते हमारी कमजोरी है, हमें बहुमत मिलना चाहिए, सफलता नहीं मिली वो अलग बात है, लेकिन हम फिर भी सदन में सबसे बड़े विरोधी दल के रूप में बैठेंगे और आपको हमारा सहयोग लेकर सदन चलाना पड़ेगा, इस बात को मत भूलिए। কয়েক বছরের মধ্যেই কামব্যাক, দেশে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার দেখুন ইন্দিরা গান্ধী কি করেছিলেন। এক সময় বলা হতো ইন্দিরা ইজ ইন্ডিয়া, সেই ইন্দিরাই ভোটে হেরেছিলেন। জরুরি অবস্থার মূল্য তাকে চোকাতে হয়েছিল ভোটে। বীজের গড় উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ইন্দিরা হেরেছিলেন রাজনারায়ণের কাছে। ভোটের আগে যার নামও কেউ জানতেন না। ইন্দিরা হেরেছেন, হার মেনেছেন, লড়াই করেছেন, কামব্যাক করেছেন। 1980-তে ফের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। অনেকেই তাই মনে করেন জয়ের থেকেও কামব্যাকে গৌরব বেশি। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন, আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে। 21-এর ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন নন্দীগ্রামের গণনা কেন্দ্রে লোডশেডিং নিয়ে। 26-এ হারের পর তার নিশানায় গণনা প্রক্রিয়া। হেরে গেলে হাজারো অভিযোগ, জিতে গেলেই সব ঠিক। গত কয়েক বছর ধরে একের পর এক ভোটে বিজেপির কাছে হেরে চলেছে কংগ্রেস। প্রতিবারই হারের পর ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। অথচ সেই রাহুলই চুপ থাকেন যখন তার দল কেরলে যেতে কিংবা তামিলনাড়ুতে কুর্সির কাছে পৌঁছে যায়, তখন ইভিএমে কোনো কারচুপি দেখতে পান না। বিজেপির বক্তব্য, 2024-এর লোকসভা নির্বাচনে তো নরেন্দ্র মোদী নিজে স্লোগান দিয়েছিলেন আব কি বার 400 পার। অথচ দেখা যায় 240টা আসন পেয়েছে বিজেপি। ইভিএমে কারচুপি করলে তো নিজেদের 300 আসন অন্তত নিশ্চিত করে নিত বিজেপি। অযোধ্যায় মহা সাড়ম্বরে রাম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। গত লোকসভা ভোটে সেই অযোধ্যা আসনে পিছিয়ে ছিল বিজেপি। ইভিএমে কারচুপি করা গেলে নিশ্চয়ই এরকম ফল হতো না। 240কে মেনে নিয়েই মোদী এগিয়েছেন, ভুল শুধরে নিয়েছেন, যার ফল একের পর এক ভোটে জয়। বাংলা বিহারের মতো রাজ্যেও পদ্ম ফুটিয়েছেন তিনি। এই সাফল্য পেয়েছেন কারণ হারকে মেনে নিয়েছেন, হার থেকে শিক্ষা নিয়ে এগিয়েছেন। আর যিনি হারটাই মানতে পারেন না, তিনি আর হার থেকে শিক্ষা নেবেন কি? তখন গন্তব্য হাইকোর্ট, ভোটে হেরে কোর্টে। নিউজ 18 বাংলা। রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় কি মনে করেন সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল? না হলে তার হেরে যাওয়া কেন্দ্রের সংখ্যালঘু বুথে তৃণমূলের ঝুলিতে মাত্র 5টি ভোট কেন? এই অভিযোগ করেন কিভাবে? আজব অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পরাজিত প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। দল আর রাজ্যের শাসনে নেই, বিজেপির কাছে চুরমার হয়ে গিয়েছে 15 বছরের তৃণমূল দুর্গ। কিন্তু এই হার অনেক নেতাই যেন মেনে নিতে পারছেন না, তাই ছুটছেন আদালতের দুয়ারে। রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় ভোট গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। রাজারহাট নিউ টাউনে পুনর্গণনার দাবিও জানিয়েছেন। বিজেপির পীযূষ কানুরিয়ার কাছে 316 ভোটে হেরেছেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়।
হাইকোর্টে করা মামলায় তার অভিযোগ, ভোট গণনায় কারচুপি হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত একটি বুথে মাত্র 5টি ভোট পেয়েছে তৃণমূল। লাস্ট গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। কাউন্টিং এ যেটা মেরে ধরে বের করে দিয়ে বলতে পারেন যে একদম রাষ্ট্রীয় সন্ত্রাস। মহামান্য আদালতের কাছে বিচারাধীন, মানুষের রায় রিফ্লেকশন যেন বিষয়টা আসে, এটার জন্য আমি আবেদন করছি। আবার চাইছি, আমি চাইছি আদালতের তত্ত্বাবধানে রাজারহাট নিউ টাউনে আমি মিনিমাম 20,000 বেশি ভোটে আমি জিতেছি। প্রায় 95-এ তার বেশি ভোট হচ্ছে সেখানে সংখ্যালঘু ভোট। সেই রকম বুথে যে ন্যারেটিভে ভোট হয়েছে এবছর, সেই ন্যারেটিভে তিনি কি করে মাত্র 5টা ভোট পান এবং সেখানে কি করে হিউজ ভোট পায় বিজেপি, এই প্রশ্ন তিনি তুলেছেন মামলায়। এবং তার পরিষ্কার অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি, তাই তাকে এখানে তার জয়টাকেই কার্যত পরাজয় হিসেবে দেখানো হয়েছে। সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল, তাপস চট্টোপাধ্যায় কি তাই মনে করেন? সংখ্যালঘুরা কি নিজেদের পছন্দ মতো অন্য কোনো দলে ভোট দিতে পারেন না? সংখ্যালঘু এলাকার সিংহভাগ ভোট তৃণমূলই পাবে এমন কি কোথাও লেখা ছিল? সংখ্যালঘু ভোট অন্য দলে গেলে তা কি অস্বাভাবিক? ঘাসফুল শিবিরের নেতারা কি সংখ্যালঘু ভোটকে এতদিন তৃণমূলের সম্পত্তি ভাবতেন? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা দীর্ঘদিন ধরে মনে করেছে যে তারা একটা কমিউনিটির মালিক হয়ে গেছে। সেই কমিউনিটি ডান দিক যাবে না বাঁ দিক যাবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবে, এটা হতে পারে না। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস মাইনরিটিদের গোলাম হিসাবে ট্রিট করেছে, মনে করতে যে তারা মাইনরিটিদের নিয়ন্ত্রণ করবে। কোনো কমিউনিটিকে বারবার করে ছোট করে দেখা, ইনফিরিয়ার করানো, এটা আলটিমেটলি মাইনরিটিদেরকে সব থেকে বেশি ক্ষতি করেছে। এই বিজেপি এসে গেল, মুসলমানদের সর্বনাশ করে দিল, এই যে আতঙ্কটা দিদি তৈরি করেছিলেন, তার ফসল তিনি 15 বছর পেয়েছেন। কিন্তু অবশেষে মানুষ বুঝেছে পুরোটা ভণ্ডামি, মুক্তি চাই। মুসলমান সমাজ তৃণমূলকে ভয়ে চেয়েছিলাম, উপায় ছিল না আমাদের, এই ভয় মুক্তি ঘটেছে। ফলে কোনো ভোট কারো পৈতৃক সম্পত্তি হয় না। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। নজর রাখবো দক্ষিণ 24 পরগনার দিকে। দক্ষিণ 24 পরগনায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, জীবনতলায় উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো, অনুপ ঠিক কি উদ্ধার করা হয়েছে এবং কোনো আইনি পদক্ষেপ? দেখো, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, গতকালকে কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে হচ্ছে জীবনতলা থানার গুটিয়া শরীফ ফাঁড়ি শ্রীনগরে কিন্তু হচ্ছে একটি বাড়িতে হানা দেয়, যেখান থেকে হচ্ছে পুলিশ হচ্ছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 4টি হচ্ছে 8mm হচ্ছে লাইভ কার্তুজ উদ্ধার করে। তার পাশাপাশি 3টি মোবাইল ফোন ও 2টি রয়্যাল এনফিল্ড বাইকও কিন্তু উদ্ধার করেছে। এই ঘটনায় কিন্তু দেখো, গত 2 দিন আগেই কিন্তু এই শ্রীনগর থেকে পুলিশ কিন্তু আগ্নেয়াস্ত্র কিন্তু গ্রেপ্তার করেছিল। তারপরে আবারও এই এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্রকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় পুলিশ যে 2জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজন কিন্তু এলাকার যে তৃণমূল নেতা বা পঞ্চায়েত প্রধান, তার বাবা তার অনুগামী ছিল, তার বাবা এমনই কিন্তু তিনি হচ্ছে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এবং বর্তমানে তিনি আইএসএফের কর্মী বলেও কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এই ঘটনায় পুলিশ কিন্তু এই 2জনকে গ্রেপ্তার করে সেটি কালীপুর আদালতে পাঠাবে এবং কি কারণে এলাকায় এই যে আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল বা বাড়িতে রেখেছিল তার তদন্ত শুরু করে। যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধন্যবাদ।